দূরে নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমি যতই বলি ভূত নেই, ওসব স্রেফ গাঁজার কলকে, কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মটকে দেবে সেদিন টের পাবি, বুঝলি? আরে যা যা। একটা চিনেবাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসেই দেখুক না বাছাধন, আমি নিজেই তার ঘাড় মটকে দেব। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে। যেদিন আম গাছে এক ঠ্যাং আর দূরের তাল গাছে মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চ্যাঁ ভ্যাঁ করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁদ দেখবি। ওসব নওগাঁ ব্র্যান্ড শিখিয়ে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেষ্টা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন পাষণ্ডের মতো চেঁচাবি? এর মানে কি? কেষ্টা রাগে ভো ভো করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্ছা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে, বললে, আহা, চড়ছিস কেন? সবাই তো পেলা হতভাগার মতো নাস্তিক নয়। আমি নিজেই বলছি, স্বচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেষ্টার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছল। আমি বললাম, বাজে বাজে, তবে শোন, শুনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। কিন্তু কেষ্টা, তার আগে কিছু খাওয়াতে হবে মাইরি, বড্ড খিদে পেয়েছে। এমনিতেই কেষ্টা হাড় কৃপণ, কাউকে এক পয়সা খাওয়ানো তো দূরের কথা, কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপি, সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলো অর্ধেকের ওপর একাই সাবার করে। বড় গাছের একটা ঢেকুর তুলে বাছা বলল, তবে শোন, বছর 3 আগের কথা। ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কলনার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম। বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিতে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল, গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। বাজখায় গলা, খিটখিটে মেজাজ। বাড়িতে কাক বসলে হার্টফেল করত। বেড়াল কুকুর পর্যন্ত বাড়ির ত্রিসীমানায় ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথায় জব্বলপুর না জামালপুর যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়ো একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিদিকিচ্ছি লোক যে বিদিকিচ্ছির সময় মারা যাবে, তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেয়ে বিছানা নিয়েছি। এমন সময় ডাক এলো মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাছার কথায় বাধা দিয়ে বললাম, ও সব পুরনো গল্প। পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্ছা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাপু,
পরে যত খুশি বকর বকর করিস। কেষ্টা বললে, ঠিক আছে। তারপর এমন চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামুন হলে নির্ঘাত ভস্ম করে ফেলত। বাঞ্ছা বলল, চল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে থাকবে, এটা তো কোনো কাজের কথা না, যতই খিটখিটে বদখাত লোক হোক না কেন, মানুষ হিসেবে একটা কর্তব্য আছে তো। বেরিয়েই দেখি আমরা মাত্র 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছে, কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধে দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরাটা। মুখ্য যজ্ঞের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্তে পুরো চালিয়ে মেরেছে, মরেও এখনো খেল দেখিয়ে গেল। কিন্তু কি আর করা যাবে, উপায় তো নেই। সেই টিপটিপে বৃষ্টি আর শোন শোন হাওয়ায় বর্ষা পিছল রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার। গাছগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানবের মতো মাথা নাড়ছে। বিদ্যুতের চমকানিতে চোখে ধাঁধা লাগছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়ছি আমরা। বৃষ্টির ছাটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি, পা পিছলে যেতে চাইছে। ঠান্ডা হাওয়ায় বৃষ্টির ঝাপটা লেগে চোখ জ্বালা করছে। ভোগান্তি আর কাকে বলে? বলো হরি, হরি বল। চেঁচাতে চেঁচাতে চললাম 4 জনে। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো, এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটিমিটি হাসছে। হাড় জ্বালানো লোকটা মনে মনে অভিস্পন করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনই না, বুড়োটা 2টো বাগদি প্রজাও ছিল। তারা আর বামুনের মরাকে কাঁধে নিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে নিয়েই আসছে পেছন পেছন, কাঠ কেটে আনবে। সে যাই হোক, শ্মশান তো পৌঁছানো গেল। শ্মশান ঠিক গায়ের কাছে না, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ি ঘর কিছুই নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভেতর এলোমেলো বাবলার বন, সেখানে একটা মাত্র টিনের চালা ঘর। অবশ্য চারিদিকে তার দেয়াল ফেয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটি শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তারই নিচে একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। সিঁড়ি প্রায় 15 ওইঠে। এখন বর্ষার জলে 3-4 খানা মাত্র জেগে রয়েছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির ওপরেই মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা 2টো ডুবানো থাকে গঙ্গার জলে। বুড়োর গঙ্গা যাত্রা হবে। তাছাড়া এই সুবিধাও আছে যে কারুকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে গল্প জুড়ে দিলাম আমরা। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলার বনে মাতামাতি।
এখানে ওখানে শেয়ালের চোখ ছলমল করছে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় ধরে যাচ্ছিল আমাদের। ভূত নয় তো? লণ্ঠন দুটোর গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে খাটে নামানো মড়াটার ওপর। কথার ফাঁকে ফাঁকে মড়ার দিকে নজর রাখছি আমরা। শিয়াল টিয়ালে এসে টেনে না নেয় সে সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না। হঠাৎ ভীতস্বরে নরেশ বলল, মড়াটা একটু নড়ল না? আমরা বললাম, ধ্যাৎ, তোর চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মড়াটা সত্যি কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনই বেপরোয়া। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়তে থাকবে। এবার মিনিট কয়েক কাটতে না কাটতে আতঙ্কে আমার সমস্ত শরীর একটা ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মড়াটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা দাঁড়িয়ে উঠল, ধমক দিয়ে বললে, ধুত তোর ভিতর ডিম সব, পেছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে, দাঁড়া আমি তুলে নিয়ে আসছি। মরা তখনও নামছে, হাঁটু পর্যন্ত তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিলে, কিন্তু কি সাংঘাতিক! কানুর টানকে অস্বীকার করেও মরাটা আরও নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দুটো হাত মরাটাকে জাপটে ধরল, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারল না। দুধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে কোমর জলে পড়ল, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠল, ওরে তোরা ছুটে আয়, মরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে বুকে আমাদের আর রক্ত নেই, তা জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপরে যা শুরু হলো সে কথা ভাবতে আজও আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডি স্যার মরাটার গায়ে সে কি অমানসিক শক্তি! এদিকে আমরা চারজন, অন্যদিকে মরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাড়িয়ে পেট পর্যন্ত উঠল, তারপর সে পৌঁছল বুক পর্যন্ত। তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলছে চলছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা। সমস্ত জ্ঞানগম্যি যেন লোপ পেয়ে গেছে আমাদের। একটা আচ্ছন্নতার ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে চলছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জয়ের কোনো আশা নেই। অপদেবতার অমানসিক শক্তির কাছে আমাদের সমস্ত চেষ্টাই নিরর্থক। আর সবচাইতে ভয়ানক, মরা ছেড়ে দিয়ে যে উঠে আসবো সে ক্ষমতাও আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা পারছি না কানুকে। যেন কি একটা মন্ত্রবলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে নিয়েছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে।
বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে। আর দেরি নেই মৃত্যু। চারিদিকে গঙ্গার অন্ধকার, কালো জলে যেন শুনতে পাচ্ছি শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকারের জগৎ। সেই মরাটা তারই দিকে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সমস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপিয়ে পড়ল। ছিলাম 4 জন, হলাম 6 জন। তারপর আস্তে আস্তে থেমে দাঁড়ালো মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছতে লাগলো। তখন প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর অবধি জল, তারপর সেখান থেকে হাঁটু জল। তারপর ওদিকের টানটা ঝাড়াং করে ছেড়ে গেল। সঙ্গে সঙ্গে মরাটা একেবারে ছিটকে এলো ওপরে। আর আমরা 6 জন হুড়মুড় করে এসে ওর ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে দেখা দিল। পাঞ্চা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী।